কিন্তু নির্বাচন তো একটা বাস্তবতা, সেটা নিয়ে কি বাস্তবতা? কিসের নির্বাচন? নির্বাচনটা কি? কিসের নির্বাচন? এটা কি গণপরিষদে নাকি জাতীয় পরিষদে নাকি জাতীয় নির্বাচন? হ্যাঁ, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন না। আমরা তো গণঅভ্যুত্থান, জাতীয় সংসদে আমরা গণঅভ্যুত্থান হয় নাই। বিকজ তারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা লুটপাট করে। তারা 15 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, তারা আবার আগামী 15 বছর লুটপাট করতে চায়। এই জন্য তারা নির্বাচন বলে। জনগণ তো নির্বাচন কথা একবারে বলেনি। আমাদের সাথে যোগ দিয়েছেন কবি, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার। ফরহাদ মাজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা নির্বাচনে আলোচনা করছিলাম আজকের একটি আপডেট নিয়ে, যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকটি রাজনৈতিক দল বলেছে যে 4 থেকে 5 দিনের ভিতর নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আশরাফ স্যার বলছিলেন যে এটা একটা সুনির্দিষ্ট অগ্রগতি, কিন্তু একই সাথে প্রধান উপদেষ্টা এও বলেছেন যে তিনি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছেন। ওনার প্রতিপক্ষ একরকম পতিত স্বৈরাচার, আবার রাজনৈতিক দলগুলো বলছে তারাও মানে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র দেখছে, তাদের প্রতিপক্ষ আবার মানে অন্য রাজনৈতিক দল। এই যে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষকে সামনে রেখে সবাই নির্বাচন ভণ্ডুলের স্বপ্ন দেখে, একে আপনি কিভাবে দেখেন? এটি কি কমন কনস্পিরেসি থিওরি নাকি রেটরিক? দেখুন, এই নির্বাচন নিয়ে আলোচনাটা অলওয়েজ অপ্রাসঙ্গিক গণঅভ্যুত্থানের পরে। ফলে যারা এই কথাগুলো বলছে, এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে কারা মণ্ডল করতে চাইছে, কারা মণ্ডল করতে চাইছে না। প্রথমত হলো যে আমরা তো গণঅভ্যুত্থানের নির্বাচনের জন্য করি নাই। 5 তারিখে হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে একটা অবশ্যই একটা গাঠনিক ক্ষমতা এসেছিল জনগণের হাতে, ফলে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু আমরা তো পুরনো রাষ্ট্রটাই রেখে দিয়েছি। তো ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। আচ্ছা, আপনি যে ভণ্ডুলের কথা বলেন, ভণ্ডুল তো 8 তারিখে হয়েছে। কারণ যদি আপনি মনে করেন যে জনগণ যদি নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান না করে থাকে, তাহলে জনগণের নিয়ে তো কখনো এই সরকার কথা বলছে না, তারা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে। যে রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থানটা হয়নি, তাদের দলের কর্মীরা অংশগ্রহণ করেছে কিন্তু দলীয় পরিচয় ছাড়া। ফলে জনগণকে বাদ দিয়ে আপনি যত আলোচনাই করেন, 8 তারিখের পর থেকে তো ভণ্ডুল শুরু করেছে। নতুন কি ভণ্ডুল হলো এটা বুঝে বলে না। কিন্তু নির্বাচন তো একটা বাস্তবতা, সেটা নিয়ে কি বাস্তবতা? কিসের নির্বাচন? নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। আমাকে নির্বাচনটা বুঝিয়ে বলেন না, আপনারা তো সাংবাদিক। নির্বাচনটা কি? কিসের নির্বাচন? এটা কি গণপরিষদে নাকি জাতীয় পরিষদে নাকি জাতীয় নির্বাচন? হ্যাঁ, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নাই। আপনি কি পরিষ্কার বলতে হবে, হয় গণপরিষদ, অথবা এটা হতে হবে জাতীয় সংসদ, অথবা স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ করবো কি জন্য? আমরা তো গণঅভ্যুত্থান, জাতীয় সংসদে আমরা গণঅভ্যুত্থান হয় নাই। আপনি তো রাষ্ট্রটা বানাবেন আগে, তো রাষ্ট্রটা বানাতে হলে তো আপনার প্রথম গণপরিষদ নির্বাচন লাগবে। এই যে সবাই তাহলে নির্বাচন পিছনে ছুটছে বা নির্বাচন নিয়ে কথা বলছে, আমি তো ছুটছি, এদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমি তো 8 তারিখ থেকে ছুটি নাই, এটা আপনারা ছুটেছেন, আমি তো ছুটি। রাজনৈতিক দলগুলো বা গণমাধ্যম লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, আর তো কোনো কারণ নেই। বিকজ তারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা লুটপাট করে। তারা 15 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, তারা আবার আগামী 15 বছর লুটপাট করতে চায়। এই জন্য তারা নির্বাচন বলে। জনগণ তো নির্বাচন কথা একবারে বলেনি, রাজনৈতিক দলগুলো বলছে। ডক্টর ইউনূস তাদের সঙ্গে বসে কথা বলছেন। ডক্টর ইউনূস তো গণঅভ্যুত্থানের মধ্যে তিনি এসছেন। তাহলে গণঅভ্যুত্থানের তিনি এসছেন, তিনি রাজনৈতিক দলের নির্বাচিত কেউ নন, উনি জনগণের দ্বারা তাকে নির্বাচিত, রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে। তো তিনি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন কি জন্য? এটা বুঝিয়ে বলেন আমাকে আগে। কিন্তু তার তো রাজনৈতিক দলগুলোতে কি তার 10% কেউ রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা জাতীয় সংসদে নির্বাচনের জন্য। আমরা গণঅভ্যুত্থান করেছি রাষ্ট্রকে নতুন করে গঠন করা, প্রতিষ্ঠানকে নতুন করে গঠন করা, জনগণের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনাগুলো তৈরি করা, এবং কী ধরনের বাংলাদেশ তারা চায়, তাদের এই গণ অভিপ্রায় যেটা 5 তারিখে ব্যক্ত হয়েছে, সেই গণ অভিপ্রায় বোঝার জন্য গণঅভ্যুত্থান হয়েছে। সেই কাজ তারা জনগণের বিরুদ্ধে সরকার এবং এই রাজনৈতিক দল, আমি তো জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তো সেই কাজটি কি অন্তর্বর্তী সরকার সঠিকভাবে করতে পারছে, যেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনই করেন না, আপনারা করেছেন সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। দেখেন, প্রবলেম তো আপনাদের সাংবাদিকদের মধ্যে। সিরিয়াসলি আপনাদের ক্যাটাগরিগুলো তো ঠিকমতো বলতে হবে। আমরা কি গঠন করেছি? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। এই সরকার নিজেকে বলেছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, বলেছে উপদেষ্টা সরকার। তারা উপদেশ কাকে উপদেশ দেবে? তারা চুপ্পুকে উপদেশ দেবে, প্রেসিডেন্টকে উপদেশ দেবে। সেই প্রেসিডেন্ট কে? সেই প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট। কিসের ভিত্তিতে শেখ হাসিনার প্রেসিডেন্ট? বর্তমান সংবিধানের অধীনে সে শেখ হাসিনার প্রেসিডেন্ট। তাহলে এই উপদেষ্টার তো কোনো ক্ষমতাই নেই, উনি কী করবে? ওরা, তার তো কোনো ক্ষমতাই নেই।
তো এরকম একটা পরিস্থিতিতে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ কেমন দেখেন? দেখছি সে জনগণ বুঝবে, আমার কথা তো আমি বলে যাবো। আচ্ছা, মানে জনগণ ঠিক করবে। আপনি বর্তমান পরিস্থিতিতে আশাবাদী? মানে অবশ্যই আশাবাদী, জনগণের প্রতি আমি আশা অবশ্যই করি। কারণ আমি যখন এই কথাগুলো বলছি তার মানে তো আমি জনগণের পক্ষে কথাগুলো বলছি। ফলে জনগণ যদি মনে করে যে আমার কথা ঠিক, তো তারা আমাকে সাপোর্ট করবে। যদি তারা মনে করে যে আমি ভুল বলছি, তো ঠিক আছে, আমি ভুল, অসুবিধা নাই কোনো। আমি তো একটা বুদ্ধিজীবী হিসেবে, জনগণের পক্ষের একজন বুদ্ধিজীবী হিসেবে সত্য কথাটাই বলবো, এটাই আমার কাজ। ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আজকেই মানে মির্জা ফখরুল ইসলাম একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন তিনি উদ্বিগ্ন দক্ষিণপন্থীদের উত্থানে। এটা একটি ব্যাপার। আবার এরকম কথাও এসছে যে সরকারের ভিতর সরকার আছে, সেটাও এক অর্থনীতিবিদ বলেছেন। অনেকে আবার এই সরকারকে জামাত বা এনসিপির ভার্চুয়াল টিম বলতে চায়। আপনার কি মনে হয় যে এই সরকারের ভিতর সরকার আছে, বা সরকার মানে এই যে দক্ষিণপন্থীদের উত্থান আপনাকে উদ্বিগ্ন করে বিএনপি মহাসচিবের মতো, নাকি আপনি এরকমটা দেখছেন না? দেখুন, 5 থেকে 8 তারিখে বাংলাদেশে 72 ঘন্টায় যা ঘটেছে ওইটারই জের আমরা টানছি আজ অবধি। আমরা 5 তারিখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছি, গণ অভ্যুত্থান সফল হতে দেখেছি। 72 ঘন্টার মধ্যে যে সরকারটি গঠিত হয়েছে সেটি গণ অভ্যুত্থানের সরকার না। সেটি ফরাদ ভাই ঠিকই বলেছেন যে ক্যান্টনমেন্টে গিয়ে আপনি হাজির হয়েছেন, বঙ্গভবনে হাজির হয়েছেন। দুটি প্রতিষ্ঠান যারা হাসিনার সরকারের সহযোগী ছিল এবং তারা এখনও তাদেরকে রিপ্রেজেন্ট করে, কাজেই তারা একটি উপদেষ্টাদের সরকার করেছে। এবং আমরা হঠাৎ করে ভাবতে শুরু করেছি এইভাবে জোড়াতালি দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে। আমরা প্রতি পদে পদে হোঁচট খেয়ে টের পাচ্ছি যে আমরা ভুল করেছি। হয় আমরা 100% মানে গণ অভ্যুত্থান হয়নি এরকম একটি আচরণে চলে যেতে পারতাম, অথবা আমরা বলতে পারতাম যে এটি একটি বিপ্লবী সরকার হবে এবং বিপ্লবী সরকারের চেহারাটি এরকম হবে। এই যে সংবিধান নিয়ে আপনি এত কথা বলছেন, তার অপশন আপনার ওই 72 ঘন্টায় ছিল। চুপ্পু থাকবেন কি থাকবেন না, এমনকি সেনাবাহিনী প্রধান থাকবেন কি থাকবেন না, এই সিদ্ধান্ত আপনি 72 ঘন্টায় নিতে পারছিলেন, কিন্তু সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি। কারা ওই আয়োজনে উৎসাহী ছিলেন, কারা দৌড়ে ক্যান্টনমেন্টে গেছেন, কারা বঙ্গভবনে 72 ঘন্টা বসে ঠিকঠাক করেছেন, এগুলো ইতিহাস একসময় আমাদের বলতে পারবে। এখন যেহেতু ঘটনাটি ওই দিকে যায়নি, পরবর্তীতে আপনি যে বিভেদগুলো দেখছেন, যেই আপনার ধোয়াটে পরিস্থিতি দেখছেন, একে অন্যকে দোষারোপ করা দেখছেন এবং সরকারটিকে আমরা অদ্ভুত আচরণ করতে দেখছি, সব তারই ফল। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এখন কিন্তু প্রফেসর ইউনুস বলছেন পতিতরা নির্বাচন বানচাল করতে চান, আর যারা জীবিত মানে যারা বাজারে এখন আছেন তারা বলছেন প্রফেসর ইউনুস নির্বাচন দিতে চান না। এবং তাদের মধ্যে আবার 3টি গ্রুপ হয়ে গেছে, কেউ বলছে বিচার করে নির্বাচন, কেউ সংস্কার করে নির্বাচন, কেউ বলছে নির্বাচন। তাই তো এখন আমি যেমন দক্ষিণপন্থীদের উত্থান উনি যেরকম দেখেছেন, দেখুন গণ অভ্যুত্থানে দেখেছি আমরা, পরবর্তীতে প্রশাসনিক রদবদলগুলোতে আমরা দেখেছি, এমনকি কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা দেখেছি যে ডানপন্থীদের এক ধরনের আপার হ্যান্ড টের পাওয়া যাচ্ছে। এনসিপি বলে যে দলটি হয়েছে সেটি সম্পূর্ণভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং এখনও তাদের 2জন প্রতিনিধি ওই সরকারের উপদেষ্টা হিসাবে রয়েছেন। এখন মির্জা ফখরুল এমনও বলেছেন যে উনি নির্বাচনের অনিশ্চয়তা দেখছেন, কেননা লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে পরবর্তী 60 ডেজে আমরা তার কোনো ফলো আপ হতে দেখিনি। এরকম একটি অনিশ্চয়তা, এই যে প্রফেসর ইউনুস বিমান দুর্ঘটনার দিন বা তার পরদিন যে সব দলগুলোর সাথে বসতে শুরু করলেন, এটি অত্যন্ত বিসদৃশ লেগেছে, দৃষ্টিকটু লেগেছে। জাতীয় দুর্যোগের সময় আপনি হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার জন্য সবাইকে ডাকছেন এবং পিরিয়ডিক্যালি এভরি কোয়ার্টারে একবার করে ডাকা হয়, তাতে আসলে ফ্যাসিবাদী শক্তি কিন্তু উৎসাহিত হয় এবং প্রতিবেশী দেশ যারা আমাদের স্থিতি চায়নি তারা আরও উৎসাহিত হয়। এরকম একটি রাজনৈতিক পরিমণ্ডলে আমরা বারবার আশঙ্কা করছি নির্বাচন না হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ধরেন গোপালগঞ্জে যেটি হয়েছে, অন্যান্য জায়গায় যেটি হয়েছে, কেউ বলতেই পারে যে এই আইনশৃঙ্খলার অবনতি চলতে থাকলে আমরা নির্বাচনটি কি করে করব।